হুম। তো দেখো আজকে আমরা ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, পরমাণুর গঠন কেমন সে সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা দীর্ঘদিন ধরে হয়েছে। ঠিক আছে, তো প্রথম পরীক্ষা ছিল বিজ্ঞান রাদারফোর্ডের, সেটা আমি একটু বলে দিই, সেখান থেকে শুরু করছি। তো রাদারফোর্ডের একটা যুগান্তকারী পরীক্ষা, এটা হচ্ছে আলফা রশ্মির বিচ্ছুরণ পরীক্ষা। কি হয়েছিল, এখান থেকে একটা রেডিওঅ্যাক্টিভ একটা এলিমেন্ট রাখা হয়েছিল, একটা তেজস্ক্রিয় মৌল, এবং যেখান থেকে আলফা রশ্মি বেরোচ্ছিল এইখানে রাখা ছিল একটা কি গোল্ড প্লেট, মানে সোনার পাত রাখা ছিল। আর এইখানে রাখা ছিল কি একটা একটা জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা, জেডএনএস পর্দা। এটা ছিল মোটামুটি ভাবে রাদারফোর্ডের অ্যারেঞ্জমেন্ট। কি করা হয়েছিল, এখানে একটা তেজস্ক্রিয় মৌল, যেখান থেকে কি বেরিয়েছিল আলফা রশ্মি। আলফা রশ্মি মানে হিলিয়াম 2+ আয়নের স্রোত। এখানে ছিল সোনার পাত। এবারে এখানে তোমাদের মনে হতে পারে যে সোনার পাত কেন নিয়েছিলেন, কারণ সোনার পাতটা আমি আগের দিন বলেছি, সোনার পাতটা কি হচ্ছে খুব পাতলা করা যায়। সোনা হচ্ছে, গোল্ড হচ্ছে হাইলি ডাকটাইল এলিমেন্ট, খুব পাতলা করা যায়, মানে প্রসারযক্ষম। তোমরা এটা ক্লাস 9-10-ও পড়েছো যে সবচেয়ে প্রসারণক্ষম, সবচেয়ে বেশি প্রসার্য ক্ষমতাযুক্ত ধাতু হচ্ছে গোল্ড বা সোনা। ঠিক আছে, একটা সোনার 1 গ্রাম সোনাকে নিয়ে তুমি যদি এখান থেকে একটা তাপ তৈরি করো, অনেক দূর চলে যাবে, ছিঁড়বে না, মাত্র 1 গ্রাম সোনাকে। ঠিক আছে, যদি সেটা বাহ্যিক কোনো বাধা না পায়। তার জন্য সোনার পাত রেখেছিল, সোনার পাতের পরমাণুগুলো অনেক পাতলা ভাবে সাজানো থাকে, মানে অনেক পাতলা করা যায়। ঠিক আছে, তাহলে দেখলো কি এই আলফা রশ্মি যখন গেল, তখন বেশিরভাগ আলফা রশ্মি সোজা গিয়ে কোনো বাধা না পেয়ে সোজা গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় পড়েছে, দিয়ে এখানে একটা উজ্জ্বলতা সৃষ্টি করেছে, প্রতিপ্রভা সৃষ্টি করেছে। তাহলে এর দ্বারা রাদারফোর্ড একটা কি ভাবলেন, যে নিশ্চয় সোনার পাতের পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, তা না হলে কি হচ্ছে আলফা রশ্মিগুলি পেরিয়ে এখানে আঘাত করতে পারতো না। একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, না বুঝতে পারলে বলবে, কিন্তু এটা মনে থেকে যাবে, শুধু ভালো করে বুঝে নাও, পড়তে হবে না বেশি, মনে থেকে যাবে। তাহলে আলফা রশ্মি সোজা পেরিয়ে গিয়ে এখানে আঘাত করেছে, দিয়ে দেখা গেছে যে এখানে আমার উজ্জ্বলতা সৃষ্টি করেছে। তাহলে এগুলো হচ্ছে আমার কালার সৃষ্টি হয়েছে ওখানে জিঙ্ক সালফাইড পর্দায়, তার মানে নিশ্চয়ই সোনার পাতের বেশিরভাগ অংশ ফাঁকা। ফাঁকা না থাকলে এই রশ্মিগুলো কি বেরোতে পারতো? এবারে দেখা গেছে যে কয়েকটা আলফা রশ্মি যেদিকে গেছিল সেদিকে ফিরে এসছে। ধরো আমি 1000টা যদি আলফা রশ্মি পাঠাই, তাহলে একটা 1/1000 ভাগ একটা আলফা রশ্মি যেদিকে যাচ্ছিল সেদিকে ফিরে এসেছে। এই যে একটা আলফা রশ্মি ফিরে এসেছে, যদি 1000টার কথা বিবেচনা করি, তাহলে নিশ্চয় একটা পরমাণু যদি এত বড় হয়, তার সামান্য কিছু অঞ্চল জুড়ে একটা ভর বা একটা সলিড জিনিস অবস্থান করেছে, যেটা আলফা রশ্মিকে বিকর্ষিত করে ফিরিয়ে দিয়েছে, এবং সেটা অবশ্যই ধনাত্মক আধানযুক্ত একটা কোনো পার্টিকেল, ধনাত্মক আধানযুক্ত কোনো একটা কণা, যেটা মাঝখানে আছে এবং কম জায়গা জুড়ে আছে। কত জায়গা জুড়ে আছে? 1000 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে। বাকি 999 ভাগ কিন্তু ফাঁকা, এটা কিন্তু পুরো ফাঁকা সলিড। তাহলে সলিড বস্তুটা এখানে আছে। এইবার দেখো আরেকটা জিনিস এখান থেকে রাদারফোর্ড লক্ষ্য করলেন। দেখো আমি কিছুগুলো রশ্মিকে দেখি এরকম ধরো বেঁকে গেছে, দেখেছি বেঁকে গেছে। তাহলে আমরা তো পাঠিয়েছিলাম সোজা, কিন্তু সে বেঁকে গেছে। কেন বেঁকে গেছে? যারা এই নিউক্লিয়াসের কাজ দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস দ্বারা ধনাত্মক আধানযুক্ত He+ কণা বিকর্ষিত হয়ে চলে গেছে। বিকর্ষিত হয়ে 90 ডিগ্রি কাছাকাছি কোণে একটা কোণ করে পর্দায় পড়েছে। বেশিরভাগগুলো সোজা পড়েছে, কয়েকটা মাত্র কোণ করে পড়েছে, যেগুলো নিউক্লিয়াসের কাজ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বুঝা গেছে? কারণ নিউক্লিয়াস তাদেরকে সরিয়ে দিয়েছে, বিকর্ষিত করে সরিয়ে দিয়েছে। তাহলে এর দ্বারা রাদারফোর্ড কয়েকটা সিদ্ধান্তে উপনীত হলেন। প্রথম সিদ্ধান্তটা কি, না একটা পরমাণুর বেশিরভাগ অংশ নিশ্চয়ই ফাঁকা, তা না হলে আলফা রশ্মিগুলো পেরোতে পারতো না। পেরোতে পারতো কি? বিনা বাধায় পেরোতে পারতো? পারতো না। 2 নম্বর হচ্ছে কি, খুব কম অঞ্চল জুড়ে নিউক্লিয়াস, খুব কম জায়গা জুড়ে, খুব কম অঞ্চলে কি থাকে আমার, খুব কম অঞ্চলে নিউক্লিয়াস অবস্থান করেছে। নিউক্লিয়াস খুব কম অঞ্চলে নিউক্লিয়াস অবস্থান করেছে, সেটা কত অঞ্চল জুড়ে? আমি যদি বলি 1/1000 ভাগ, মানে 1000 ভাগের 1 ভাগ অঞ্চল জুড়ে অবস্থান করেছে। এবং এটাও সিদ্ধান্ত এলেন যে নিশ্চয় ওই নিউক্লিয়াসটা ধনাত্মক, তা না হলে আলফা রশ্মি ধনাত্মক আলফা রশ্মিকে সরাতে পারতো না। তাহলে নিউক্লিয়াসটা কি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস অবস্থান করেছে। বুঝা গেছে? ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস অবস্থান করেছে আমার কেন্দ্রে। বুঝা গেছে? এই হলো আমার রাদারফোর্ডের প্রাথমিক সিদ্ধান্তগুলো। এবং রাদারফোর্ড এখানে এটাও বললেন যে তাহলে যদি আমরা দুটো কণা পেলাম, একটা হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান কেন্দ্রে,
ঠিক আছে, তাহলে পজিটিভ কোণা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আরেকটা কোণা আছে কি, ইলেকট্রন। তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটা যদি এখানে না থাকে, নিশ্চয়ই কেন্দ্রে থাকবে ইলেকট্রন, কেন্দ্রে থাকবে না, তাই নিশ্চয়ই বাইরে আছে কোথাও। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন আবর্তন করেছে, এবং রাদারফোর্ড বললো বাইরের যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে, যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে, এটা বললো। এটি ছিল রাদারফোর্ডের বর্ণমডেলের স্বীকার্য। ঠিক আছে, এবার রাদারফোর্ডের বর্ণমডেলের কয়েকটা ত্রুটি ছিল, যে ত্রুটিগুলো আমরা দূর করে বোরের বর্ণমডেলে যাব। সেই ত্রুটিগুলো কে কারেকশন করেছিল? বিজ্ঞানী বোর। এ পর্যন্ত বোঝা গেছে? নতুন যারা বুঝতে পেরেছো, এরপর আমি চলে যাচ্ছি বোরের মডেল, খুব ইম্পর্টেন্ট বোর মডেল। আচ্ছা, এর পড়বো বোরের পারমাণবিক মডেল, বোরের মডেল। আচ্ছা, এর আগে আমি বলে দিই একটু রাদারফোর্ডের ত্রুটি কি ছিল যার জন্য বোর এসেছিল। রাদারফোর্ডের ত্রুটি কি না, রাদারফোর্ডে যে বললো না যে ইলেকট্রন যে কোনো কক্ষে আবর্তন করছে, যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করছে, এটা কে বলেছিল? রাদারফোর্ড। তাহলে যে কোনো কক্ষে যদি ইলেকট্রন আবর্তন করে, তাহলে ইলেকট্রন যদি এই কক্ষে আবর্তন করাকালীন শক্তি বিকিরণ করবে, তখন সে ভেতরের কক্ষে চলে যাবে, এরকম করতে করতে এক সময় গিয়ে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। ঠিক আছে, কারণ রাদারফোর্ড এটা বলে দিতে পারেনি যে ইলেকট্রন কখন শক্তি বিকিরণ করবে, কখন করবে না। তাহলে একটা কোয়ান্টাম মেকানিক্স বা মানে আধুনিক বিজ্ঞান কি বলছে, একটা চার্জের চারদিকে আরেকটা চার্জ ঘুরতে থাকলে ওই চার্জটা কিন্তু শক্তি বিকিরণ করে, তাহলে নিউক্লিয়াসের উপর গিয়ে সে আছড়ে পড়বে, তাই নিউক্লিয়াসের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। আর যেহেতু রাদারফোর্ড বলেছিল ইলেকট্রন সবসময় শক্তি বিকিরণ করছে বা সবসময় ঘুরছে, তাহলে কি সেটা অনুযায়ী যে আমরা বর্ণালী পাবো সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী হবে। যেমন আমরা রামধনু থেকে বর্ণালী পাই, রামধনু বর্ণালীটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। একই রকম ভাবে ওই যে আমরা ক্রুক্স টিউবে পরীক্ষা করেছি, এরকম ক্রুক্স টিউবে যদি কোনো পরমাণুকে রাখি, দিয়ে এখানে আমরা একটা স্পেকট্রাম যন্ত্রে স্পেকট্রাম মানে ওই লাইনগুলো নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে ওখানে এরকম নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না। কি পাওয়া যায়? বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। মানে একটা লাইন তার মাঝখানে গ্যাপ, আবার একটা লাইন তার মাঝখানে গ্যাপ, আবার একটা মানে কন্টিনিউয়াসলি ইলেকট্রন শক্তি বিকিরণ করেন না। এটা আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে জানতে পেরেছি, যেটা যেটা রাদারফোর্ড বলতে পারেন। তাই এটা ছিল রাদারফোর্ডের ত্রুটি। তাহলে রাদারফোর্ডের ত্রুটি দূর করার জন্য আমরা বোরের মডেল করবো, খুব ইম্পর্টেন্ট। বোর মডেলের অনেক অ্যাপ্লিকেশন আছে, ভালো করে বুঝবে, বুঝতে পেরে যাবে, অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। দেখো, এরপরে চলে আসছে আমি বোরের মডেল। বোর কি বলেছিল? রাদারফোর্ড কি বলেছিল? যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে। বোর বললো না, যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে না। বোর বললো যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে না, যে কোনো কক্ষে ইলেকট্রন আবর্তন করে না। তাহলে কোথায় করবে? ইলেকট্রন সর্বদা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে, নির্দিষ্ট কক্ষে আবর্তন করবে, নির্দিষ্ট কক্ষে আবর্তন করবে, নির্দিষ্ট কক্ষে আবর্তন করবে। সেই নির্দিষ্ট কক্ষের সমীকরণটাও বোর বলে দিয়েছিল। কোন সমীকরণ? এই সমীকরণ মেনে mvr সমান nh/2π, এই সমীকরণ মেনে সে আবর্তন করবে। ঠিক আছে, বোরের ভাষায় ওই নির্দিষ্ট কক্ষটাকে বলা হয়েছিল সুস্থায়ী কক্ষ, বাংলাতে আমরা বলছি সুস্থায়ী কক্ষ, ইংরেজিতে বোর বলেছিল স্টেশনারি অরবিট। এটা ছিল স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট। এই স্টেশনারি অরবিটে ইলেকট্রন সবসময় আবর্তন করবে। ঠিক আছে, যেখানে তার ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে। এখানে এম মানে কি? এম মানে ইলেকট্রনের ভর, ভি মানে কি? ইলেকট্রনের বেগ, আর মানে কি? তাহলে এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আরটা কি হচ্ছে? রেডিয়াস মানে ব্যাসার্ধ, মানে যে ব্যাসার্ধে ইলেকট্রন আবর্তন করছে। আচ্ছা, এইচটাকে এনটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, 1 2 3 4, এটা আমরা পরে পড়বো। এনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মানে কক্ষের সংখ্যা, ওটা আমি পরে বলে দেবো। আচ্ছা, এইখানে হচ্ছে তাহলে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, h equals to 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ তাহলে ধ্রুবক। ঠিক আছে, আর পাইটা হচ্ছে কি? 22/7, 22/7 পাই হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট মান, যেটা আমরা পড়েছি, মাধ্যমিকও পড়েছি। তাহলে পাই ইকুয়ালস টু 22/7।
তাহলে এখানে প্রত্যেকটা জিনিস কি কি আমরা জেনে নিলাম। তাহলে এখানে বোরের সুস্থায়ী কক্ষ বলতে কি আমরা জানতে পারবো, হয়ে গেল। এটা ছিল বোরের সুস্থায় কোথায় ইলেকট্রন থাকবে। এইবার তাহলে কি ইলেকট্রন কখন শক্তি শোষণ বিকিরণ করবে না? বোর বললো না করবে। কখন করবে দেখা যাক, সেটাতে আমরা যাচ্ছি। এবার এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা যাব যে ইলেকট্রন কখন শক্তি শোষণ বা বিকিরণ করবে। ঠিক আছে, ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ, এটা হচ্ছে ইলেকট্রন এখানে আছে, এখানেও ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে প্রথম কক্ষ n=1, এটা n=2 কক্ষ। n=1 মানে কি কক্ষ, n=2 মানে এল কক্ষ। ঠিক আছে, তাহলে বোর বলল যে ইলেকট্রন যতক্ষণ এখানে আবর্তন করবে ততক্ষণ তার শক্তির শোষণ বা বিকিরণ হবে না। হবে না? যদি হয় তাহলে কি সুস্থায়ী বলতে পারবো? যদি হয় তাহলে স্টেশনের কথাটা অ্যাপ্লাই হবে? হবে না। তাহলে যতক্ষণ ইলেকট্রন এখানে থাকছে ততক্ষণ কিন্তু শক্তির শোষণ বিকিরণ করছে না। কখন করবে? যখন সে এক কক্ষ থেকে আরেক কক্ষতে জাম্প করবে, এখান থেকে এখানে জাম্প করবে, জাম্প করলো, তাহলে তখন তাকে এর শক্তিটা অ্যাচিভ করতে হবে, এর শক্তিটা পৌঁছাতে হবে, তবে তো সে এখানে থাকতে পারবে। তাহলে ইলেকট্রন যখন বাহ্যিক শক্তি দ্বারা এক্সাইটেড হওয়ার পরে যখন এই শক্তি স্তরে চলে গেল তখন সে শক্তি শোষণ করে নিবে। যে এখানে এটা যদি E1 শক্তি স্তর হয়, এটা যদি E2 হয়, তাহলে ইলেকট্রন E1 থেকে যখন E2 তে যাবে তখন শক্তি শোষণ করবে, কারণ E2 গ্রেটার দেন E1। ঠিক আছে, তাহলে E2 গ্রেটার দেন E1 বলে, তাহলে E1 এ ইলেকট্রন থাকলে E2 তে যেতে হলে তাকে শক্তি নিতে হবে। আর যদি সে উল্টোটা করে, মানে E2 থেকে E1 এ আসে, তাহলে শক্তি কি করবে? বিকিরণ করবে। বিকিরণ করবে তো, কারণ এর শক্তি তো কম, তাহলে এর শক্তি বেশি, তাহলে এখান থেকে এখানে আসতে হলে তাকে শক্তি বিকিরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি, তাহলে বোর যে বললো যে শক্তি শোষণ বিকিরণ করবে, কতটা শক্তি শোষণ বিকিরণ করবে সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদেরকে পড়তে হবে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বোরের এখন আমি শেষ করিনি। ঠিক আছে, যেহেতু শোষণ বিকিরণটা বোঝাচ্ছি তাহলে এখানে প্ল্যাঙ্কের তত্ত্বটা একটু লাগবে। বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলেছিল যে ইলেকট্রন ধরো E1 থেকে E2 তে গেল, তাহলে কতটা শক্তি তাকে নিতে হবে, ধরা যাক ডেলি পরিমাণ, ধরো এটা ছিল 10, এর শক্তি 15, তাহলে 5 তো তাকে নিতে হবে, তা নাহলে সে পৌঁছাবে করে। তার মানে কি তার ডেলি পরিমাণ যে শক্তি সে নিল সেটা কি হবে? E2 - E1। এবার বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলছে E2 - E1 সমান হবে NH নিউ। হ্যাঁ, যেখানে n হচ্ছে ওই যে বললাম n এর মান প্রিন্সিপাল কোয়ান্টাম 1 2 3 4 ডট ডট হবে, কিন্তু nটা কখনো ভগ্নাংশ হবে না, এটা আমি আগেও বলেছি, nটা ভগ্নাংশ হবে না। ঠিক আছে, তাহলে n কখনো ফ্র্যাকশন হবে না। ঠিক আছে, n সবসময় হচ্ছে অখণ্ড সংখ্যা হবে, বুঝা গেছে? হয়ে গেল n। এইচটা তাহলে কি আমরা একটু আগে জানলাম, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, নিউটা কি? এটা লিখতে পারি নিউ n, আচ্ছা n h নিউ মানে c/ল্যামডা। নিউ হচ্ছে কম্পাঙ্ক, এটা সমান আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, এটা নিউ। নিউ, হ্যাঁ, c/ল্যামডা, c আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে নিউ সমান হচ্ছে c/ল্যামডা। তাহলে এই অনুসারে তাহলে দেখো এখানে, তাহলে এই যে শক্তি বিকিরণ এটা হচ্ছে 1h নিউ হতে পারে, 2h নিউ হতে পারে, বুঝা গেছে? তার মানে শক্তির শোষণ বিকিরণটা ইন টার্মস অফ বান্ডেল বা প্যাকেট হিসাবে হবে, কখনো লুজ হবে না, প্যাকেট রূপে শক্তির বিকিরণ। এটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কের ভাষায় কোয়ান্টাইজড এনার্জি, কোয়ান্টা পরিমাণ, এত কোয়ান্টাম। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ হবে, কোয়ান্টাইজড এনার্জি সে শোষিত বা বিকিরিত করতে পারবে। এটা হয়েছিল আমার বোরের মডেল থেকে আমরা পেয়ে গেছি, বুঝে গেছে? অসুবিধা নাই। সরি, এটা প্ল্যাঙ্ক বলেছিল, এবার বোর সেটা অ্যাপ্লাই করেছিল, বললো যে এতটা পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ সে করতে পারবে, বুঝে গেছে? অসুবিধা নাই। তাহলে ইলেকট্রন কখন শক্তির শোষণ বিকিরণ করবে সেটাও বুঝতে পারলাম। তাহলে বোরের মডেল অনুসারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু অনেকটা আমার প্র্যাকটিক্যালকে সমর্থন করেছি। প্র্যাকটিক্যালি আমরা বর্ণালী কেমন পেয়েছিলাম আগের ক্লাসে? বর্ণালী পেয়েছিলাম কেমন প্র্যাকটিক্যালি? না বিচ্ছিন্ন বর্ণালী, একটা বর্ণালী মাঝখানে গ্যাপ, এই যে কালো যে আমি জিনিসগুলো দেখালাম, আর সেখানে আরেকটা পেন ব্যবহার করলে বুঝতে পারবে, এই যে কালো স্পট এখানে আমি দিচ্ছি, এই কালো স্পটগুলো এটা হচ্ছে গ্যাপ, এগুলো হচ্ছে গ্যাপ। ঠিক আছে, ওটা হচ্ছে গ্যাপ,
তাহলে এখানে কোনো শক্তির শোষণ বিকিরণ হয়নি, হয়েছে কি? কোন জায়গাগুলোতে হয়? কোন জায়গাগুলোতে হয়নি? মাঝখানগুলোতে হয়নি। তাহলে মাঝখানগুলোতে যে শক্তির শোষণ বিকিরণ না এখানে হয়েছে, তাহলে এইটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি, এটা E1, এটা E2, এগুলো এনার্জি লেভেল। তাহলে এই জায়গাতে সে কোনো রকম শক্তির শোষণ বিকিরণ করেনি। তাহলে ইলেকট্রন যতক্ষণ ঘুরছিল ততক্ষণ শক্তির শোষণ বিকিরণ যদি না করে, তাহলে তখন এই গ্যাপটা তৈরি হয়েছে। তারপরে যখন আবার এখান থেকে এখানে জাম্প করলো, তখন আর একটা শক্তি দিল, তখন এই লাইনটা পেয়েছি। তাহলে বোরের পর্ণ মডেল কিন্তু প্র্যাকটিক্যালকে সমর্থন করছে, বুঝে গেছে? তাহলে বোরের পর্ণ মডেল আমার অ্যাটমিক স্পেকট্রামকে সমর্থন করছে, বুঝে গেছে? এই গেল বোরের মডেল। এবারে বোরের মডেল এটুকু পড়লেই আমাদের হবে না, বোরের অনেক প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো আজকে আমরা যাব। আগের দিনের ক্লাসে একটু বলেছিলাম, কিন্তু তোমরা তো অ্যাবসেন্ট ছিল, ওটা তাহলে আজকে বলে দিচ্ছি। ঠিক আছে, হলো। এবারে বোর অ্যাপ্লিকেশন অফ বোর মডেল। বোরের মডেল থেকে অনেক প্রয়োগ আমরা পাবো। কি কি প্রয়োগ পাবো দেখো, খুব সুন্দর সুন্দর প্রয়োগ আছে। অ্যাপ্লিকেশন অফ বোর মডেল, অ্যাপ্লিকেশন অফ বোর মডেল, বোরের মডেলের প্রয়োগ। ঠিক আছে, কি করে প্রয়োগ করবো? একদম খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয়, কার ব্যাসার্ধ নির্ণয় করব? ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়। কি করে পাবো দেখো, আমি পুরো সমীকরণটা বলেছি, তোমাদের সমীকরণটা আসবে না, কারণ এমসিকিউ কোশ্চেন আসবে। তোমরা ব্যাসার্ধের ইকুয়েশনটা মনে রাখলেই হবে, কিন্তু যাতে মনে থাকে, কোনো কারণে ভুলে গেলে যাতে বের করতে পারো, তার জন্য আমি দেখে দিচ্ছি কেমন করে। দেখো, আচ্ছা আমরা কি পেলাম? একটা চার্জ পার্টিকেলের চারপাশে, একটা বস্তুর চারপাশে আরেকটা বস্তু ঘুরতে হলে তাকে দুটো বল ক্রিয়াশীল বলেছি। একটা হচ্ছে অপকেন্দ্র বল, একটা হচ্ছে অভিকেন্দ্র বল। অপকেন্দ্র বলটা এদিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, অভিকেন্দ্র বলটা একে টেনে রাখে। দুটো যখন ব্যালেন্স হয় তখন সে ঘুরে। তাহলে ব্যালেন্স হওয়ার জন্য এই একটা বল যেটা অভিকেন্দ্র বল, সেটা হচ্ছে কি? অভিকেন্দ্র বল ফোর্স যদি F1 ধরি, তাহলে F1 সমান হবে কি? Z ইন্টু E প্লাস ইন্টু E মাইনাস বাই আর স্কোয়ার। কি করে হলো? এটা বলে কি করে হলো? এটা পজিটিভ, এটা নেগেটিভ। কুলম্বের সূত্রে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল তাদের গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। জেডটা একটা ধ্রুবক রাশি, জেডটা পারমাণবিক সংখ্যা বলতে পারি, বিভিন্ন মূল্যের ক্ষেত্রে বিভিন্ন হয়। তাহলে এখানে আমার এলো কি? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হয়েছে। আর একটা ফোর্স F2 যেটা অপকেন্দ্র বল, সেটা আমরা মহাকর্ষ থেকে পাবো, সেটার মান হবে mv স্কোয়ার বাই আর। বুঝে গেছে? তাহলে F1 আর F2 কে আমরা সমান করতে হবে, কারণ দুটো বল সমান না হলে সেটা ঘুরতে পারবে না। তাহলে দুটো বল সমান করো, তাহলে করতে পারি আমরা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান mv স্কোয়ার বাই আর। হয়েছে? এটা এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ভি স্কোয়ার সমান কি পাবো? জেড স্কোয়ার বাই এম আর। জেড স্কোয়ার বাই এম আর, ভি স্কোয়ার সমান পাবো জেড স্কোয়ার বাই এম আর। পেয়ে গেলাম। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, এরপরে আবার আমরা এবার উপরেরটা আমি একটু মুছে দিচ্ছি। উপরেরটা মুছে দিয়ে আমি লিখছি, দেখো যে আবার বোর তত্ত্ব থেকে আমরা কি পেয়েছিলাম? বোর বলেছিল কি? mvr সমান nh বাই 2 পাই। ঠিক আছে, তাহলে এটা বোথ সাইড বর্গ করো, তাহলে কি হবে? m স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার সমান n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ভি স্কোয়ার সমান কি বলতে পারি? n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার বলতে পারবো, অসুবিধা নেই। তাই যদি হয়, আর এখানে আবার আমরা ভি স্কোয়ার সমান কি পেয়েছি? ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর পেয়েছি। তাহলে এটাও ভি স্কোয়ার আর এটাও ভি স্কোয়ার। একটা ইলেকট্রনে কখনো দুটো বেগ হতে পারে না, তাহলে নিশ্চয়ই দুটো ভি স্কোয়ার সমান হবে। তাহলে সমান করে দিলে কি পাবো না? জেড স্কোয়ার বাই এম আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার পেলাম। অসুবিধা আছে? অসুবিধা নাই তো? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? কি কাটছে দেখো, আর কাটলো আর কাটলো, এম একটা কেটে গেল, আর কিছু কাটবে না। এই আরটাকে এদিকে নিয়ে আসো, তাহলে আর সমান কি পাবো? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই
4π² mz², খুব ইম্পর্টেন্ট সমীকরণ। আর এটা হচ্ছে nতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, ইলেকট্রনের nতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। এইখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। তাহলে তোমরা এই যে ডেরিভেশনটা মনে যদি না রেখে শুধু এটা মনে রাখো তাহলেও চলবে। যদি ভুলে যাও তাহলে বের করে নিয়ে আসবে, তার জন্য আমি দেখিয়ে দিলাম। এইবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এইচ হচ্ছে ধ্রুবক রাশি, 4 হচ্ছে ধ্রুবক রাশি, পাই হচ্ছে ধ্রুবক রাশি, এম হচ্ছে ধ্রুবক রাশি। কেন এম ধ্রুবক? ইলেকট্রনের ভর তো ধ্রুবক হয়। আচ্ছা জেড একটা নির্দিষ্ট মূল্যের ক্ষেত্রে জেড ধ্রুবক আছে, জেডটা আমি বাদ দিয়ে দিলাম, সবসময় নির্দিষ্ট মূল্য নাও হতে পারে। আচ্ছা ইটা তো ধ্রুবক, ইলেকট্রনের চার্জ তো ধ্রুবক, তাহলে এরা সবাই ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি Rn ভেরিজেজ n²/z, কারণ এগুলো তো ধ্রুবক আছে। তাহলে Rn টা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n², আর ইনভার্সলি প্রপোর্শনাল টু z। এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। কেমন আসবে? বললো যে প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি এত হয় তাহলে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে। তাহলে প্রথম কক্ষের ব্যাসার্ধ মানে r1 সমান কি লিখবো আমি? এখানে যদি আমি এই যে ধ্রুবক রাশি কে ধরি, k × n1²/z লিখতে পারি, কোন একটা পড়ুন। বলো দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ তাহলে r2 কত হবে? k × n2²/z লিখে দিলাম। r1/r2 করো, কি আসবে দেখো। তাহলে এখান থেকে আমাদের কি আসবে না, এখান থেকে আসবে r1/r2 সমান k n1²/z ইন্টু z/k n2² আসবে। বুঝে গেছে? তাহলে এখান থেকে জেড জেড যদি কেটে যায়, কে কেটে গেল, তাহলে আমরা r1/r2 সমান বলতে পারি n1/n2²। তাহলে এই দুটো তুমি জানতেই পারো। বলে যে প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন গেল, তাহলে n1 এর মান 1, n2 এর মান 2। বলে যে r1 এর মান যদি এত হয় তাহলে r2 কত? ঠিক আছে, তাহলে r2 সমান কত হবে? বা এখানে হ্যাঁ r2 সমান কত হবে? r2 সমান r1 × n2/n1² হয়ে গেল। তাহলে এই মান সব দেওয়া, এর মানটা দেওয়া থাকবে, এই দুটো মান তো তুমি দেখতেই পাবে, তোমাকে বলে দেওয়া থাকবে। দ্বিতীয় বর্গ কক্ষ থেকে তৃতীয় বর্গ গেল, চতুর্থ থেকে পঞ্চমে গেল, বলে দেওয়া থাকবে। তাহলে এটা যদি বলে দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে, তুমি r2 পাবে না? এই তো অসুবিধা নেই। এবার এখান থেকে আরেকটা জেনারেল সমীকরণ বলেছিলাম মনে রাখার জন্য, এমসিকিউ কোশ্চেন খুব আসে, জয়েন্ট বলো, নিট বলো, তোমার এইচএস বলো, সব জায়গাতে কি আসবে না, আসবে হচ্ছে এইটা। দেখো ডাইরেক্ট ক্যালকুলেশন, কোনো তোমাদের মনে একটা জিনিস মনে রাখলে কি আসবে, এটা আসবে তোমার Rn যে কোনো n তম কক্ষের ব্যাসার্ধ সমান কি বলেছিলাম 0.529 ইন্টু n²/z। ঠিক আছে, যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে জেডটা লাগবে, জেড সমান 1। তাহলে এইটা মনে রাখলে তুমি ডাইরেক্টলি যে কোনো পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে উইদাউট কনফিউশন, উইদাউট ক্যালকুলেশন। কিছু করার দরকার নেই, এখানে মান বসাবে, এন এর মান বসাবে, জেড এর মান বসাবে। তোমাকে বললো যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত, তাহলে হাইড্রোজেন পরমাণু তার মানে জেড সমান 1, তৃতীয় বোর কক্ষ মানে r3, তাহলে 0.529 ইন্টু 3² আর জেড তো 1। এটার জন্য তোমাকে কি অনেক বেশি পড়তে হবে? পরীক্ষায় কোশ্চেনগুলো খুলে দেখো, এইগুলোই দিয়েছে ডাইরেক্ট, আর কিচ্ছু না, বছরের পর বছর। তৃতীয় বর্গক্ষের ব্যাসার্ধ এত হয়েছে, চতুর্থ কত, বা এটা বললো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ কত। তাহলে এই সমীকরণটা মনে রাখলে তুমি অল ইন্ডিয়া কোনো পরীক্ষাতেই আটকাবে। বুঝা গেছে? এই সমীকরণটা আর এখানে এই সমীকরণটা, ব্যাস, বোর্ডের থেকে আর প্রথম থেকে আর অ্যাপ্লিকেশন থেকে আসার কিছু প্রশ্ন নেই। বুঝে গেছে? এই হলো ব্যাসার্ধ। এবং এটার জন্য তোমাদের কি বই প্রচুর পড়তে হবে, জাস্ট ক্লাসটা ভালো করে মনে রাখবে আর আমার এই সমীকরণগুলো দেখলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমি এনার্জি নির্ণয়, বোর্ডের দ্বিতীয় অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এনার্জি ক্যালকুলেশন। এটা মুছে দিই, সমস্যা থাকলে আবার তোমরা এটা দেখে করে নেবে, ভিডিওটা দেখে করে নেবে। আচ্ছা, এবারে বোর্ডের হচ্ছে দ্বিতীয় অ্যাপ্লিকেশন কি না, এনার্জি, ইলেকট্রনের শক্তি নির্ণয়। আচ্ছা, শক্তি নির্ণয়ের সমীকরণে তোমরা ক্লাসে ছিলে সেদিন যেদিনটা পড়ানো হয়, ছিলে? আচ্ছা,
তাহলে ওই ইয়েটা আগের দিন কি পড়েছিলাম বলো তো? তুমি তো ছিলে মনে হয়, তোমরা ছিলে না? ওই কি পড়ালাম, সমারফিল্ড। হ্যাঁ, সমারফিল্ড পড়ালাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে শক্তি নিয়মটা আরেকবার বলে দিই আমি একটু, ঠিক আছে? এদের জন্য একটু বলে দিই, আর নেক্সট তারপর রিপিট হবে না। আচ্ছা, শক্তি নির্ণয় এবারে কিভাবে হয় দেখো। শক্তি মানে আমরা কি জানি, একটা ইলেকট্রনের মোট শক্তি মানে তার বলতে পারি আমি, মোট শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ইপি প্লাস ইকে। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, আর ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। আচ্ছা দেখো তো, গতিশক্তি সমান তো আমরা সব দিনই জানি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে সমান লিখতে পারি ইপি প্লাস হাফ এম ইন্টু ভি স্কোয়ার সমান, আমরা এক্ষুনি দেখলাম জেড স্কোয়ার বাই এম আর, এক্ষুনি দেখলাম জেড স্কোয়ার বাই এম আর। তাহলে এম এম কাটলো, তাহলে এখানে আমরা পাবো কি ইপি প্লাস হাফ ইন্টু জেড স্কোয়ার বাই আর, এটা পাবো। তাহলে এবারে আমাকে ক্যালকুলেশন করতে হবে ইপি মানে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তি কিভাবে পাবো, একটু চিন্তা ভাবনা করো। যখন পরমাণুটা গঠন হয়নি তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব অনেক দূরে ছিল, কে কোথায় ছিল তার কোনো ঠিক নেই। কেন ঠিক নেই? যখন সূর্যের মধ্যে প্লাজমা অবস্থার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব আলাদা, ঠিক আছে? তাহলে যখন পরমাণুটা গঠন হয় তখন ইলেকট্রনটা অসীমে ছিল। তাহলে ধরো এইখানে ছিল ইলেকট্রন, এটা অসীম দূরত্ব, এই পরমাণুর মধ্যে প্রোটনটা ছিল এখানে, তাহলে এই ইলেকট্রনটাকে এখানে আনতে হবে, এনে থেকে তো বাইন্ড করতে হবে, তবে তো একটা পরমাণু গঠন হবে। তাহলে একে যখন এখানে নিয়ে আসবে এমনি এমনি চলে আসবে, শক্তি দরকার। তাহলে এখান থেকে যখন এখানে এসে সে বদ্ধ হবে তখন তার মধ্যে কি শক্তি সঞ্চয় ঘটবে, সেটাই আমার স্থির শক্তি। তাহলে সেটা কি করে পাবো, সেটা বলতে হবে এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বল আমরা একটু আগে দেখলাম জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। একটা দুটো চার্জের মধ্যে আকর্ষণ বলটা কুলম্বের সূত্র হয়ে কি দেখলাম, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, এই বলটা কত ডিস্টেন্সের মধ্যে কাজ হয়েছে, এই যে অসীম থেকে আনা হয়েছে, ছোট জায়গার মধ্যে নয়, অসীম থেকে। তাহলে তার জন্য আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন অফ ইনফিনিটিভ টু আর, ছিল ইনফিনিটিভে, নিয়ে আসা হয়েছে আর ডিস্টেন্স। ইন্টিগ্রেশন মানে যোগফল, ম্যাথমেটিক্সে পড়বে। এই টোটাল এই যে শক্তির যোগফল ইনফিনিটিভ টু আর ডিস্টেন্স আনতে, যে ওই রেঞ্জের মধ্যে আনতে যে যোগফল সেটা, এটা ইন্টিগ্রেশন করলে আমার আসবে কি মাইনাস জেড স্কোয়ার বাই আর, এটা আমার আসবে। বুঝা গেছে? তাহলে এটা যখন ইন্টিগ্রেশন করলে আসবে, তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে বসাও মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস জেড স্কোয়ার বাই টু আর, হয়ে গেছে। তাহলে সময়টা কি আসবে, জেড স্কোয়ার বাই আর কমন গেল, হাফ মাইনাস ওয়ান, মানে আসবে কি মাইনাস জেড স্কোয়ার বাই টু আর, এইটাই আমার আসবে। বুঝতে পারলে? এটা চলে এলো, এটা তাহলে আমার কি এলো, এনার্জি ই সমান এটা এলো তো। এইবারে দেখো আর সমান আমরা তো পেয়েছি, একটু হলে আর এর মান পেলাম, আর এর মানটা বসাবো, বসানো যাক কি আসে দেখা যাক। তো দেখো এখানে আর এর মানটা বসাবো, তাহলে ই সমান আমরা কি পেলাম, ই সমান পেলাম মাইনাস জেড স্কোয়ার বাই টু ইন্টু আর সমান মাইনাস জেড স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান বাই আর সমান মাইনাস জেড স্কোয়ার বাই টু ইন্টু আর এর মান কি পেয়েছি, এন স্কোয়ার ইজ স্কোয়ার বাই ফোর পাই এম জেড স্কোয়ার। তাহলে ওয়ান বাই আর মানে উল্টে যাবে, তাহলে আমরা লিখবো ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার হয়েছে। তাহলে এখানে কি আসবে দেখো, সমান দুই দুই চার, তাহলে কি আসবে, আর কিছু কাটবে, আর কারেন্টটা কাটার দরকার নেই, মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার ইজ স্কোয়ার। এটা হচ্ছে ই এন, এন তম কক্ষে ইলেকট্রনের শক্তির সমীকরণ, খুব ইম্পর্টেন্ট। পুরোটা না মনে রেখে শুধু এইটা মনে রাখলেও চলবে। আরো আমি সংক্ষিপ্ত করে দেবো, আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি দেখো, আরো অতটাও মনে রাখার দরকার নেই, কি মনে রাখবে, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন হবে, তাহলে বাকি ডেরিভেশন মনে না রাখলেও চলবে। এইখানে দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি, ইএন সমান, এইখানে কে ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, ঠিক আছে, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে সব ধ্রুবক নয়,
এবারে জেডটাকে আমি ধরে নিলাম যে জেডটা ধ্রুবক নয়, কারণ বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। যদি আমার একটা নির্দিষ্ট মৌল হয়, যদি হাইড্রোজেন হয় তাহলে জেড সমান 1। তাহলে এগুলো সব যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি না যে ইএন ভ্যারাইজেজ, ইএন ভ্যারাইজেজ, ইএন সমানুপাতি ইএন ভ্যারাইজেজ কি হবে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে, ইএন ভ্যারাইজেজ 1 বাই এন স্কোয়ার। আর বোর কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে সব অ্যাপ্লাই করেছিল, কেন বোরের তত্ত্ব যদি অ্যাপ্লাই করি তাহলে ইএন ভ্যারাইজেজ 1 বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা যদি বলি প্রথম কক্ষের শক্তি E1 সমান কি হবে, ধ্রুবক k ইন্টু 1 বাই n1 স্কোয়ার। E2 সমান কি হবে, ধ্রুবক k ইন্টু 1 বাই n2 স্কোয়ার হবে। তাহলে আমরা এটা লিখতে পারি E1 বাই E2 বা E2 বাই E1 সমান কি হবে, এটা বাই এটা, তাহলে করে দেবো k ইন্টু 1 বাই n2 স্কোয়ার ইন্টু বাই করে দিলে এটা উপরে চলে যাবে, তাহলে n1 স্কোয়ার, n1 স্কোয়ার বাই k, তাহলে এটা কেটে গেল, তাহলে n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, E2 সমান E1 ইন্টু n1 বাই n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার। এই তো হয়ে গেল, বুঝে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে এর মানটা যদি দেওয়া থাকে এর মানটা পাবে না, এগুলো তো সব জানা, কোন কক্ষে ইলেকট্রন আছে সব তো জানা, হয়ে গেল। এইবারে যদি আমি হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা ভাবি, তাহলে ওটা যেমন ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল, এখানেও শর্ট সূত্র আছে। দেখো শর্ট সূত্র কি মনে রাখবে, তাহলে মনে রাখতে হবে আমাকে, মোট কথা হচ্ছে এইটা, এত বড় নাম মনে রাখলে মনে রাখতে হবে এইটা। এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এইচএসও আসবে, জয়েন্টও আসবে, নিটও আসবে, সব জায়গায় আসবে। ঠিক আছে, আর বাকিটা দরকার নেই। তাহলে হয়ে গেল, এবারে দেখা যাক আগেরটা কি করতে পারি। এবারে যেটা আমি বলছিলাম যে যদি আমি আরো সংক্ষেপে দেখাই, তাহলে ইএন সমান হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা মনে রাখো, এইটা মনে রাখলেও তোমার সবার ক্ষেত্রে হয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে, শক্তিটা আসবে ইলেকট্রন ভোল্টে। ঠিক আছে, এইটা মনে রাখো, এন স্কোয়ার। যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে জেড এর মান 1 হয়ে যাবে, আর এন তো তোমাকে বলে দিবে। তাহলে এখান থেকে বলো, তোমাকে কি বলবে, বলবে যে হাইড্রোজেন পরমাণু 3 নম্বর শক্তি স্তরের শক্তি কত, তাহলে 3 বসাবে এখানে, এখানে 1, এখানে 3 এর স্কয়ার মান 9, 9 দিয়ে ভাগ করে দিলে আর কিছু করতে হবে, কোনো ক্যালকুলেশন করতে হবে, অঙ্কটা দেখা মাত্র তোমার উত্তর হয়ে যাবে, শুধু এটাকে 9 দিয়ে ভাগ করে, কোনো ভাবারে 30 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, এমসিকিউ, সময়ই লাগবে না। বুঝতে পারলে, সিম্পলি কেস। তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সমীকরণটা মারা হবে। বুঝে গেছে, এই তো হয়ে গেল এনার্জি। ইলেকট্রনের শক্তি হলো, ইলেকট্রনের ব্যাসার্ধ হলো, যেটা বোরের তত্ত্বের অ্যাপ্লিকেশন থেকে আমরা পেলাম। ঠিক আছে, এবারে যদি তোমাকে বলে দেয়, যে লিথিয়াম পরমাণু, তাহলে তখন কি করবে, ইএন সমান, এটা তো থাকবেই 13.6 ইন্টু লিথিয়ামের জেড সমান 3, তাহলে 3 এর স্কয়ার। এবারে কত নম্বর কক্ষ বলে, 2 নম্বর কক্ষ বলে 2 এর স্কয়ার। তোমাকে বললো যে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে, লিথিয়াম 2+ ক্ষেত্রে 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি কত, বা n সমান 2 তে বা দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের শক্তি কত। তাহলে এখানে n এর জায়গায় 2 বসালে, আর লিথিয়ামের জন্য n, লিথিয়ামের জন্য z সমান 3 হবে, যদি বেরিলিয়াম হয় z সমান 4 হবে। তাহলে এখানে z সমান কত হবে, 3 বসিয়েছি, হয়ে গেল আমার। বুঝা গেছে, এই হয়ে গেল আমার ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ হয়েছে। এবারে চলে যাও, আমরা চলে যাব ইলেকট্রনের বেগ নির্ণয়। বেগ, বেগটা পড়েছিলাম আগের দিন, বেগ বলা হয়েছে। ঠিক আছে, তা একটু বলে দিই, দিয়ে আমি স্মার্ট ফিল্ডে যাবো। এটা মুছে দিলাম, যদি অসুবিধা হয় তোমরা আবার ভিডিও দেখে করে নিও। হয়েছে, এরপরে দেখো, এটা বলে ইলেকট্রনের 3 নম্বর হচ্ছে ইলেকট্রনের বেগ নির্ণয়। এটাও খুব ইম্পর্টেন্ট, বেগ নির্ণয়। এই তিনটের থেকে একটা কিন্তু পরীক্ষা আসবে, আমি বলে দিচ্ছি। তার মধ্যে শক্তিটাই বেশিরভাগ দেয়, শক্তিটা আর ব্যাসার্ধটা খুব ইম্পর্টেন্ট। বেগটা, বেগে আমরা কি পেলাম, mvr সমান nh/2π, এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে v সমান আমরা কি পাবো, nh/2πm × r। আচ্ছা, এইখানে যদি আমি nh/2πm টা কমন নিই, তাহলে 1/r, আর মানে ব্যাসার্ধ পেয়েছি। তাহলে ব্যাসার্ধ কি পেয়েছি আমরা, nh/2πm রাখলাম, ব্যাসার্ধটা আর পেয়েছি n² h² 4π, তাহলে ওটা 1/r, উল্টে দাও,
তাহলে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে পাই পাই কাটবে একটা, 2 দিয়ে 4 কাটবে, এম একটা কেটে গেল, ঠিক আছে, এইচ একটা কাটবে, এন একটা কাটবে। তাহলে আলটিমেট কি থাকলো আমার 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ, এটা থাকলো। খুব ইম্পর্টেন্ট সমীকরণ দেখো। তাহলে ভি এন ইলেকট্রনের এন কক্ষে ইলেকট্রনের বেগ ভি এন সমান কি হবে 2 পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ। এইখানে একটা জিনিস দেখো তো, সব ধ্রুবক, 2 ধ্রুবক, পাই ধ্রুবক, জেড ধ্রুবক, ই ধ্রুবক, এইচ ধ্রুবক, এনটা ধ্রুবক নয়। কেন নয়? কোন কক্ষে যাচ্ছে সেটা ঠিক না, 2 নম্বরও যেতে পারে, 3 নম্বরও যেতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি এন ভ্যারিজেজ 1/n। এই তো হলো আমার সমীকরণ, আর কিছুই নেই। ভি এন ভ্যারিজেজ 1/n, এটা দরকার, আর কিছু মনে রাখার দরকার নাই। যদি মনে রাখো ভি এন ভ্যারিজেজ 1/n তাহলে হয়ে গেল, হয়ে গেল। তাহলে ভি এন ভ্যারিজেজ 1/n মনে রাখলে তোমার বেগ নির্ণয় আমার হয়ে গেল কমপ্লিট। বোরের 3টে অ্যাপ্লিকেশন কমপ্লিট করলাম। এবারে পরবর্তী যে অংশটা যাব সেটা আমি যাচ্ছি। এই পর্যন্ত যে বোঝা গেছে কিনা বলো একটু। আচ্ছা, এরপরে আমরা এটা বোরের তত্ত্বের পরবর্তী যে অ্যাপ্লিকেশন যাব সেটা হচ্ছে কি না হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর ব্যাখ্যা। হাইড্রোজেনের রেখা বর্ণালী, হাইড্রোজেনের রেখা বর্ণালী খুব সুন্দরভাবে দেখো বোর থেকে আসছে, কিচ্ছু নেই, সিম্পল জিনিস, সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। বোর মতো করে না বুঝিয়ে সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো বোরে তো মানে বইতে তোমাদের ডাইরেক্ট রেখা বর্ণালী চলে গেছে, কিন্তু রেখা বর্ণালী কোথা থেকে আসছে আমি একটু যদি চলে যাই। দেখো আমি কি বললাম, একটা ইলেকট্রন এখানে ছিল, সেখান থেকে সে এখানে যেতে পারে, যেতে পারে। তাহলে এটা একটা ইলেকট্রনের এনার্জি লেভেল E1, এটা একটা এনার্জি লেভেল E2। তো ইলেকট্রন ছিল এখানে, যেতে পারে এখানে, এটা E1, এটা E2, যেতে পারে এখানেও যেতে পারে, এখান থেকে যেমন যেতে পারে এখানে, এখান থেকে তেমন যেতে পারে ওখানে, এটা হচ্ছে E3। আরো তো শক্তি স্তর আছে, সে কি দুটোই থাকে? আরো থাকে। তাহলে এখান থেকে যেমন এখানে যেতে পারে, তবে এখান থেকে এখানেও যেতে পারে। ইলেকট্রনের কোন ট্রানজিশন যখন হয় তখন তার শক্তি কতটা নেবে বা কতটা ছাড়বে সেটা আমরা বোরের তত্ত্ব থেকে পেয়ে গেছি, প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পেলাম না, বোর এবং প্ল্যাঙ্ক থেকে। তাহলে সেই শক্তিটা আমি একটু বললাম না যে ডেল ই যদি হয়, ডেল ই সমান কি হবে এইচ ইন্টু নিউ, তাই তো, কোয়ান্টাইজ তো, কোয়ান্টাম তত্ত্ব থেকে, তার মানে এইচ সি বাই ল্যামডা। আবার বোরের তত্ত্ব থেকে কি পাবো, ডেল ই সমান হচ্ছে কি E2 মাইনাস E1, বোর তত্ত্ব থেকে E2 মাইনাস E1 পাবো। তাহলে E2 মাইনাস যদি E1 পাই, আচ্ছা এরপরে আমি কি বলছি যে যদি আমি এখানে যদি বোর তত্ত্ব অ্যাপ্লাই করি, বোর এখানে যদি বোর অ্যাপ্লাই করি, তাহলে বোর কি বলেছিল যে যতটা শক্তি ছাড়লো সেই শক্তিটা কি E2 মাইনাস E1। তাহলে সেটা আমরা বোরের তত্ত্ব থেকে আমরা কি পেলাম, এক্ষুনি কি পেলাম, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই, যদি 2 নম্বর শক্তি স্তরের শক্তি হয় n2 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। এটা 2 নম্বর E2 জায়গায় লিখলাম, E2 মানে n2 স্কোয়ারের, n2 এর শক্তি হচ্ছে E2 মাইনাস অফ মাইনাস n1 এর শক্তি E1, তাহলে n1 টা বসিয়ে দাও 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই n1 স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ক্যালকুলেশন করে আমার আসবে কি 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই এইচ স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা তোমার আসবে, কেন আসবে, কারণ n2 টা মাইনাস হয়েছে, n1 টা তো প্লাস হয়ে গেছে, এই মাইনাস মাইনাস মাসে প্লাস হয়ে গেল, তার জন্য n1 টা প্লাসে চলে এসেছে। এইটা তো এই তো এখানে মাইনাস হয়েছে, বুঝে গেছে, এটার জন্য এখানে মাইনাস হয়েছে, না তো এটাও প্লাস হতো, তাই জন্য তো n2 জায়গায় মাইনাস চলে এসেছে। আমি ডাইরেক্ট কমন নিয়েছি বলে বুঝতে পারছো না তোমরা, বুঝে গেছে। এই হচ্ছে তোমার, এইবারে দেখো তো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, এই যে এইটার সমান আমরা এখানে কি আছে hc বাই ল্যামডা, ডেলি সমান কি আছে প্ল্যাঙ্ক থেকে hc বাই ল্যামডা। তাহলে এখানে বসিয়ে দাও hc বাই ল্যামডা সমান এইটা। তাহলে এখান থেকে আমি একটু উপরের দিকে চলে যাব, কি আসবে দেখো hc বাই ল্যামডা। তাহলে h টা যদি এখানে যায় তাহলে h কিউব হয়ে যাবে, c টা যদি এখানে যায় c হয়ে যাবে। তাহলে আমি শুধু ল্যামডাটা বাঁ দিকে রাখছি, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি,
তাহলে এখানে আমার কি আসবে 1/λ সমান এই hc-টা এদিকে নিয়ে গেলাম, তাহলে আমার কি আসবে 2π² m z²e⁴/4/ch³ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। বোঝা গেছে? অসুবিধা নাই? অসুবিধা নাই? তাহলে এই হলো। এবারে তাহলে এই যে 1/λ, এই যে এই রাশিটা হচ্ছে আমার কি বলতো, এই রাশিটা ধ্রুবক রাশি, ধ্রুবক নয়? এখানে 2 ধ্রুবক, পাই ধ্রুবক, এম ধ্রুবক, জেড ধ্রুবক, সব ধ্রুবক। তাহলে এটাকে আমি নতুন ধ্রুবক রাশি বলছি, যেটাকে বলছি RH, এটা বলছি রিডবার্গ ধ্রুবক, ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এবং এই সমীকরণটাকে বলা হচ্ছে রিডবার্গ সমীকরণ, রিডবার্গ ইকুয়েশন। বোঝা গেছে? সমস্যা না, রিডবার্গ সমীকরণ বোঝা গেছে? এই রিডবার্গ সমীকরণ থেকে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালীর ব্যাখ্যাটা পেয়ে যাবো। কেমন করে পাচ্ছি দেখো, এই পর্যন্ত অসুবিধা নেই? এই পরে দেখো, তাহলে আমি কি বললাম, যে ইলেকট্রন ছিল এখানে n1 এ, এখান থেকে যেতে পারে n2 তে, তাহলে n2টা কখনো এখানে হতে পারে, কখনো n2টা এখানেও হতে পারে, মানে এইখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এইখান থেকে আরো উচ্চ শক্তি স্তরে যেতে পারে, অসীমে যেতে পারে। তাহলে আমাদের প্রবাবিলিটি কি আছে, আমাদের সম্ভাবনা কি আছে, n1 সমান 1 থেকে n2 সমান 2, 3, 4 যে কোনো শক্তি স্তরে যেতে পারে, যেতে পারে তো? যেমন ধরো আমরা এই বাড়িটা, এটা হচ্ছে n1 এর একতলায় আছে, এখান থেকে আমরা দুতলায় যেতে পারি, তিনতলায় যেতে পারি। তাহলে দুতলায় গেলে n এর মান 2, তিনতলায় গেলে n এর মান 3, n1 সবসময় 1ই থাকবে, এইখানে 1 থাকবে। এবার তোমরা তো বলতে পারো যে আমরা দুতলা থেকেও তো উপরে যেতে পারি, তাহলে n2 থেকেও যেতে পারি, সেটাও আসছি পরে। তাহলে n1 সমান 1 থেকে n2 সমান 2, 3, 4 যখন যাব, তখন কিছুগুলো আমরা বর্ণালী পাবো, পাবো তো? সেই বর্ণালীকে বলা হয় লিম্যান সিরিজ। বিজ্ঞানী লিম্যান সেগুলো গণনা করেছিল। তার জন্য ওই সিরিজটাকে, মানে এই সিরিজটাকে যখন n1 এর মান হবে 1 আর n2 এর মান হবে 2, 3, 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তখন তাকে বলবো আমরা লিম্যান সিরিজ। লিম্যান সিরিজ যখন, এরপর তাহলে আমি পরপর আসছি, তাহলে এরপরে যখন n1 সমান 1 থেকে শুরু হয়েছিল, এখানে 1 থেকে আর কোনো অপশন নাই, অপশন কি আছে 2 থেকে, তাহলে 2 নম্বর n1 সমান যখন 2 হবে, মানে ইলেকট্রনটা যখন 2 তে থাকবে, 2 নম্বর থেকে যখন ইলেকট্রন যাবে n2 সমান 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে ডট 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 ইনফিনিটি, যে কোনো জায়গায় যেতে পারে, যেতে পারে 2 নম্বর, মানে আমরা দুতলা থেকে যাচ্ছি, দুতলা থেকে 3 তলা, 4 তলা, 5 তলায় যাচ্ছি, তখন একটা সিরিজ পাবো, তখন তাকে আমরা বলবো বামার সিরিজ, যেটা আমার খুব ইম্পর্টেন্ট সিরিজ, এটা নিয়ে আমাদের যত ঘটনা ঘটে। বামার সিরিজ খুব ইম্পর্টেন্ট সিরিজ, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো জায়গা বামার সিরিজ। কেন কোশ্চেন আসার মতো জায়গা? কারণ বামার সিরিজটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে দিস ইজ ইন দ্য ভিজিবল রিজিয়ন, এটা হচ্ছে ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। ভিজিবল রিজিয়নে পড়ে মানে আমরা দেখতে পাবো, দেখতে পাবো মানে আমরা ক্যালকুলেশন করতে পারবো, তার জন্য বামার সিরিজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমি চলে যাচ্ছি, তাহলে বামার পরেগুলো জেনে নিই, তারপর বামারটায় আসবো। এরপরে আর কি অপশন আছে, আমরা 3 তলা থেকে যাচ্ছি, মানে n1 সমান 3 থেকে যাচ্ছি, ইলেকট্রন 3 নম্বর কক্ষ থেকে যাচ্ছে, 3 নম্বর কক্ষ থেকে ইলেকট্রন যেতে পারে কি n2 সমান 4 যেতে পারে, 5 যেতে পারে, 6 ডট ইনফিনিটি। 3 থেকে তো আর 3 যেতে পারবে না, তাহলে এটা যদি 3 হয়, তাহলে এটা 4, 5, 6, 7 হতে পারে, ইনফিনিটি হতে পারে, তখন একটা সিরিজ পাবো। তখন যে সিরিজ পাবো তাকে বলবো লিমিয়ান বামার পার্সেন্ট সিরিজ, বলবো পার্সেন্ট সিরিজ, পার্সেন্ট লিমিয়ান বামার পার্সেন্ট হয়ে গেল, ঠিক আছে, পার্সেন্ট হয়ে গেল। তারপরে এরপরে প্রবাবিলিটি বলো, এরপর প্রবাবিলিটি তোমরা নিজেরাই বলো কোনখান থেকে যাবে বলো। 3 হয়ে গেল, তাহলে n1 সমান 4 থেকে যাবে, কত যাবে n2 সমান 5 যেতে পারে, 6 যেতে পারে, 7 যেতে পারে, 8 যেতে পারে, ডট 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 ইনফিনিটি। তাহলে পার্সেন্ট হয়ে গেল, তখন যে সিরিজটা পাবো সেটা হলো ব্র্যাকেট সিরিজ, যেটা বিজ্ঞানী ব্র্যাকেট, হ্যাঁ লিম্যান বামার পার্সেন্ট ব্র্যাকেট, এটা হলো ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ হয়েছে। তারপর অপশন কি আছে, n1 সমান 5 থেকে শুরু হবে, n2 সমান তখন এখানে 6 থেকে শুরু হবে, তখন থেকে বলবো ফান্ড সিরিজ বা ফুন্ড বা ফান্ড, FUND ফুন্ড সিরিজ, তখন একটা সিরিজ পাবো, এটা বলেছে ফুন্ড সিরিজ। আরেকটা আছে লাস্ট, সেটা হচ্ছে n1 সমান যখন 6 হবে, তখন n2 এর মান 7 থেকে শুরু হবে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, তখন যে সিরিজটা পাবো তাকে আমরা বলবো হামফ্রি সিরিজ। হামফ্রি, এই নামগুলো একটু মনে রাখতে হবে, লিম্যান বামার পার্সেন্ট ব্র্যাকেট ফুন্ড হামফ্রি, এটা হচ্ছে হামফ্রি, হ্যাঁ হামফ্রি
হামফ্রি সিরিজ। খুব ইম্পর্টেন্ট সিরিজ, লিম্যান, বামার, পাসেন, ব্রেকেট, ফোন, হামফ্রি, এই সিরিজ। লিম্যান, বামার, পাসেন, ব্রেকেট, ফোন, হামফ্রি হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এই সিরিজগুলো যে আমার হলো, এইবারে দেখো এগুলোর মধ্যে শুধুমাত্র বামার সিরিজটাই আমাদের ভিজিবল রিজনে পড়বে, মানে দৃশ্যমান অঞ্চলে পড়বে, দৃশ্যমান অঞ্চলে, এগুলো আমরা দেখতে পাবো, দৃশ্যমান অঞ্চলে পড়বে, ঠিক আছে। তাহলে এগুলো যদি দৃশ্যমান অঞ্চলে পড়ে, বাকিগুলো হয় আমার আলট্রাভায়োলেট, না হচ্ছে আইআর, ইনফ্রারেড বা ইউভি রিজনে পড়বে, যেগুলোকে আমরা দেখতে পাবো না। তাহলে এই বামার সিরিজের জিনিসটাকে দেখতে পাবো, তাহলে এই জিনিসটাকে হাইড্রোজেন পরমাণুতে কিভাবে দেখতে পাবো? যদি হাইড্রোজেন মূলের ক্ষেত্রে পর্যালোচনা করি, তাহলে আমরা এখন 4টা লাইন দেখতে পাই, 4টা লাইন। হাইড্রোজেন পরমাণু যখন এরকম রেখা বর্ণালী নেব, তখন 4টা লাইন আমরা দেখতে পাই। তার মানে নিশ্চয় এই 4টা লাইন আমার এই বামার সিরিজের মধ্যে পড়ে গেছে, এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা তোমরা মাধ্যমিকে পড়েছো, 4000 থেকে 7000 এর মধ্যে হবে, যাকে আমরা দেখতে পাবো। তাহলে এই 4000 থেকে 7000 এর মধ্যে বামার সিরিজ পড়বে, এবং এই 4000 থেকে 7000 এর মধ্যে হাইড্রোজেনের 4টা রেখা বর্ণালীও পড়বে, ঠিক আছে। তাহলে এই 4জনকে আমরা দেখতে পাবো, এই 4টা লাইনের নাম দিয়েছিল আলফা, বিটা, গামা আর ডেল্টা, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। তাহলে বামা সিরিজ যদি পড়ছে, তাহলে n1 সমান কত হবে? একটু আগে আমি বললাম, বামা সিরিজ মানে n1 কত হবে বলো, নিজেরা বলো, বামা সিরিজ মানে n1 কত? n1 কত? কোন কত ইলেকট্রন যাবে? 2 থেকে যাবে। তাহলে বামা সিরিজ মানে চলে যাওয়ার রিডবার্গ সমীকরণ 1 বাই ল্যামডা সমান RH ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বামা সিরিজ বলছি, দেখতে পাচ্ছি আমরা, মানে বামা সিরিজ দৃশ্যমান, তার মানে n1 সমান সবসময় 2, n2 এর মান কি হবে? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে ফার্স্ট অপশন কি? n1 সমান 2। যখন n1 সমান 2 এবং n2 সমান যখন 3 হয়, তখন যে রেখাটা পাবো সেটা হচ্ছে আলফা ফার্স্ট, তখন হবে এটা আলফা লাইন, বুঝা গেছে। যখন n1 সমান তো 2ই থাকবে, n2 সমান যখন 4 হয়ে যাবে, তখন পাবো বিটা লাইন। ক্লিয়ার? একই রকম ভাবে যখন n1 এর মান তো 2ই থাকবে, n2 এর মান যখন 5 হয়ে যাবে, তখন h গামা, আর n2 এর মান যখন 6 হয়ে যাবে, তখন h ডেল্টা হয়ে গেল। কতবার পরীক্ষায় কোশ্চেন আছে তার কোনো আয়ত্ত নেই, বলেছে যে হাইড্রোজেন পরমাণুর h আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো, বসিয়ে দেবে এই দুটোর মান, রিডবার্গ ধ্রুবকের মানটা মনে রাখতে হবে, অনেক সময় দেওয়া থাকে, আর h সমান 109677 সেন্টিমিটার ইনভার্স। আর h এর মানটা বসাবে, n1 এর মান বসাবে, n2 এর মান বসাবে, ল্যামডাটা পেয়ে যাবে। কোশ্চেনটা কঠিন হবে? সিম্পল, ঠিক আছে। এই তো গেল আমার হাইড্রোজেনের রেখা বর্ণালীর ব্যাখ্যা, বুঝে গেছে? একটু অফ করো।